আমার জীবনের প্রথম মেট্রো চড়া, প্রথম জঙ্গল সাফারি, প্রথম বোট রাইডিং, প্রথম বাঘমামার দেখা, সাথে এত এত খাবার দাবার, এর সাথে ছিল মাদলের তালে ঝুমুর নাচ। তো এত কিছু কিভাবে পেলাম, কোথায় গেলাম, কত টাকা খরচ হলো, কেমন এক্সপিরিয়েন্স হলো, অ্যাডভেঞ্চার কেমন ছিল, তো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আই এম সোনালি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সো গাইস, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আর আমি তো ভীষণ 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 খুশি, কারণ দেখো আমি কোথায় আছি আজকে। আজকে আমি চলে এসেছি সুন্দরবন। তো সুন্দরবনে এসে আমি এখন So hello everyone, I am Sonali and welcome back to my YouTube channel Sonali's Lifestyle 143. সো গাইস, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো। তো এখন বাজে ঘড়িতে 5টা আর আমি বেরিয়ে পড়েছি একটা জায়গা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর কোথায় ঘুরতে যেতে চলেছি আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমি আমার বাড়ি চন্দ্রকোনা রোড থেকে এখন যাব মিদনাপুর স্টেশন, মিদনাপুর স্টেশন থেকে যাব হাওড়া, হাওড়া থেকে যাব শিয়ালদা। তো সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব পার্ট বাই পার্ট। তো এখন আমি উঠে গেছি মেদিনীপুর হাওড়া লোকালে। তো এখান থেকে আমি এখন যাব হাওড়া স্টেশনে। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল, ভেবেছিলাম গরম লাগবে কিন্তু দেখলাম ওয়েদার বেশ ঠান্ডাই ছিল। আর দেখো আমি ফাইনালি এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন বাজে ঘড়িতে রাত্রি 11টা। তো আজকে সারা রাত এখন হাওড়াতেই স্টে করব। তো সেই কারণে এখন আমি হাওড়া স্টেশনের বাইরের দিকে যাচ্ছিলাম যে কিছু খাবার খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে গাইস, জানো তো আমি জানতাম না যে রাত্রেবেলায় মেট্রো চলে না। আমি ফার্স্টে ভেবেছিলাম মেট্রো করে গিয়ে একদম শিয়ালদা স্টেশনে গিয়ে খাবার দাবার খাবো। তো যাওয়ার পরে দেখলাম যে মেট্রো চলছে না, এখন কাল সকালে চলবে। কারণ জীবনে আমি প্রথমবার মেট্রো চড়বো, তো সেই কারণে আমি খুব এক্সাইটেড। আর বাইরে বেরিয়ে গেছি খাবারের উদ্দেশ্যে। আর জানো তো বাইরে রাতের হাওড়া স্টেশনটাকে এতটা সুন্দর লাগে, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর এত ব্যস্ততম শহর, এখন বাজে রাত্রি 12টা, 12টার সময় দেখো কত লোকজন রয়েছে এখানে। আর আমি এদিকে এসে পৌঁছে গেছি খাবার দোকানে। আর খাবার দোকানে এসে আমার এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতেও পারিনি। আমি নিয়েছিলাম রুটি আর সাথে একটা সবজি, সবজির মধ্যে ছিল পটল আলুর তরকারি, কিন্তু এত জঘন্য খাবারটা ছিল যে আমি আবার নিয়ে নিয়েছিলাম তড়কা। তো তড়কাটা তো আমি খেতে পারিনি আর এটাও খেতে পারিনি কোনো রকমে। তো একটা রুটি কোনোভাবেই খেয়েছি, তো বাকিটা পুরোই ফেলা গেছে। সারা রাত হাওড়া স্টেশন ঘোরাঘুরি করে সকাল হয়ে গেছে। তো ব্রাশ করে এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে মেট্রো করে। তো বাসেও যাওয়া যায় কিন্তু আমি যাব মেট্রো করে, কারণ আমি কখনো মেট্রোতে চড়িনি। আর আমি সেই কারণে ভেরি 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 এক্সাইটেড। তো আমি অনেক আগের থেকেই মেট্রো স্টেশনটার সামনে। আর এখন আমি যাচ্ছি মেট্রোতে টিকিট কাটার জন্য। যেহেতু আমি প্রথমবার মেট্রো চড়ছি তো সেভাবে কিছু জানিও না। আর সেই কারণে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি যে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তো তোমরাও দেখো। আর মেট্রো স্টেশনটা কেমন জানি একটা অদ্ভুত রকমের লাগছে আমার কাছে, কারণ প্রথমবার আসলে যা হয় গাইস, গ্রামের মেয়ে প্রথমবার মেট্রো চড়তে এসেছে, যতটা মনের দিক থেকে এক্সাইটেড ছিল ততটা ভয় ভয়ও ছিল যে কিভাবে চড়বো, কিভাবে কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তো এখানে যে আরও প্যাসেঞ্জার রয়েছে তো তাদেরকে জিজ্ঞাসা করে করে কোনো রকমে চলেই গেছি। তো এখানে এখন এসেছি টিকিট কাটার জন্য। তো দেখো এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মানে একটা দাদার কাছ থেকে শিখছিলাম কীভাবে টিকিট কাটে। তো টিকিট কাটা কমপ্লিট, টিকিট কেটে আমরা এখন যাচ্ছি মেট্রোতে। আর দেখো মেট্রো চলেও এসেছে, মেট্রোতে উঠেও পড়েছি। আর এসে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আমরা ক্যানিং লোকাল ধরে যাব ক্যানিংয়ের উদ্দেশ্যে। আশা করি বুঝেই গেছো এবার আমি কোথায় যেতে চলেছি। 7:40 ট্রেনে আমরা যাব ক্যানিং। তো শিয়ালদা ক্যানিং যে লোকাল চলে এসেছে ট্রেনটা, আর আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরার জন্য। আর দেখো ট্রেনটাতে এত অসম্ভব ভিড় ছিল, কি আর বলবো, যে শিয়ালদা থেকে ছেড়েছে তো এত ভিড় যে কিছু বলার নেই। আর একটু যদি লেট হতো ট্রেনটাতে তো উঠতেই পারতাম না। আর সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে গেছে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখতে দেখতে আমরা ক্যানিং এসে পৌঁছে গেছি। আর ক্যানিং এসে পৌঁছানোর পর দেখছি চারিপাশে কত লোক, আর প্রতিটা ট্রাভেল এজেন্সির লোক একটা করে প্ল্যাকার্ড ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা খুঁজছিলাম আমাদের ট্রাভেল এজেন্সি কোথায় আছে। আর জানো তো আমি যখন আসছিলাম আমার বাড়ির লোক বললো সুন্দরবন কী করতে যাবি, কেউ যায় নাকি ওখানে। এখানে আসার পরে বুঝলাম গাইস এত ভিড়, ওখানে তো আমার বাড়ির লোককে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমি নিয়ে আসিনি, সেটা আমার ব্যাড লাক, কারণ তারা আসবে না। তো যাই হোক, এবারে পুরো আমাদের প্যাকেজ স্টার্ট হবে ক্যানিং টু ক্যানিং। তো এখান থেকে আমাদের পুরো প্যাকেজ স্টার্ট হবে। আর আমাদের ট্রাভেল এজেন্সি ছিল রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমরা রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই 2 রাত্রি 3 দিনের ট্যুরটা
সম্পূর্ণ করতে চলেছি। আর দেখো আমাদের ট্রাভেল এজেন্সি যত ট্রাভেলার রয়েছে সবাই এই বাসের মধ্যে যাচ্ছে, তো এটা আমাদেরকে ট্রাভেল এজেন্সি থেকেই পাঠিয়েছে। তো আমরা এখন প্রায় চলে এসেছি গোদখালি ঘাটে, আর এখান থেকেই আমাদের আজকে জার্নি স্টার্ট হবে। গদখালির খেয়াতে এসে পৌঁছে গেছি, আর আমাদের বোটও এসে পৌঁছে গেছে। আর এই 2 রাত্রি 3 দিনের সাথী হলো আমাদের জয় বাবা ভোলানাথ। তো ভোলানাথের নাম করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো ফার্স্টে এসে আমরা এখানে লাগেজটা রেখে দিয়ে উপরে গেছিলাম একটু দেখার জন্য। তো এখানে পুরোই একদম চেয়ার টেবিল ফেলানো রয়েছে, এখানে বসে তুমি পুরোটা অনুভব করতে পারবে, উপভোগ করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তো এখান থেকে এখন আমরা যাব একটু ফ্রেশ হওয়ার জন্য নিচে। আর নিচের অ্যাম্বিয়েন্সটা পুরো ঘরের মতো। দেখো 2 সাইডে 3টে 6টা বেড ফেলানো রয়েছে, আর সাথে রয়েছে 2 সাইডে 2টো ওয়াশরুম, আর ওয়াশরুমগুলো ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। আর ওই সাইডে রয়েছে কিচেন। তো সমস্ত কিছু তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো সবার ফার্স্টে এখন আমি আমার চুলটা একটু বেঁধে নিয়ে ফ্রেশ হয়ে যাব, আর তারপরে যাব ওপরে আমাদের কি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা দেখার জন্য, আর তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো এরপর তোমাদেরকে আমি দেখাবো এখানকার কিচেনটা। তো আজকে কি কি মেনু হচ্ছে, কি কি রান্না হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। তার আগে দেখিয়ে দিলাম এখানে বেডগুলো দেখো এখন পুরো ভরে গেছে। এরপরে কিচেনে চলো। কিচেনে দুপুরে কি মেনু হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো। আর আজকে দুপুরের মেনুতে পুরো এলাহি আয়োজন ছিল। আজকে দুপুরের মেনুতে ছিল দেখো কাতলা মাছের তরকারি, সাথে ছিল সর্ষে ইলিশ ডাল, আর ছিল কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো এখন আমরা ওপরে যাব, তার আগে তোমাদেরকে একটু পুরো কিচেনটা দেখিয়ে দিলাম। দেখো ইলিশের সর্ষে ইলিশটা দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে। তো চলো এরপরে উপরে যাই, কারণ খুব খিদে পেয়েছে, দেখি খাবারের কি রয়েছে সকালে ব্রেকফাস্টে। তো ওপরে আসার পর এখানে সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম নিজে একটা বসার জায়গাতে। আর আসার পরে হাতে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে ছিল পকেট মাজা। মাজা আর সাথে ওয়েদার, কোনো কথা হবে না, জাস্ট একদম অসম ছিল ওয়েদারটা। জাস্ট একবার অনুভব করো যে কতটা সুন্দর লাগছে দেখতে পুরো জলের মাঝে। আর এদিকে দেখতে দেখতে দেখো এদিকে সকালের ব্রেকফাস্টও শুরু হয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্ট আজকে কি কি ছিল চলো সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। সকালবেলায় ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে ছিল চানা আলুর তরকারি আর মিষ্টি। খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর এগুলো খেয়ে আমরা এখন চলে এসেছি গোসাবা ঘাটে। গোসাবা খেয়াঘাটে নামার পর হাঁটা পথে 5 মিনিট আসলেই আমরা পেয়ে যাব এখানে বেকন বাংলো। আর এই বেকন বাংলোয় ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো আমি এখানে চলো টিকিটটা কেটে নিই ফটাফট। আর টিকিট কেটে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বেকন বাংলের ভেতরে। আর বেকন বাংলে 1932 সালে 2 দিনের জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। কারণ এই হ্যামিল্টন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো সেই কারণেই
1932 সালে 30 আর 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই বাংলোতে, এসেই দুদিন এখানে ছিলেন। দেখুন এখানে রয়েছে তার একটা নিদর্শন, আরও এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আর সমস্ত কিছু। তো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায়। আর এখানে আসার পরেই আমার বাগমামার সাথেও কিন্তু দেখা হয়েছে। এই বাংলোর মধ্যে পুরানো দিনের অনেক কিছু নিদর্শন তোমরা দেখতে পাবে। আর বাংলোর মধ্যে পুরো বাচ্চাদের জন্য একটা পার্ক বানানো রয়েছে, সাইডে রয়েছে একটা পুকুর। তো আমাদের পুরো বেকন বাংলো ঘোরা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে যাব হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আর এই হ্যামিল্টন সাহেবের বাংলো যাওয়ার পথে দুই সাইডে দেখবে তোমরা অসংখ্য দোকান রয়েছে, সমস্ত কিছু দোকান তোমরা পেয়ে যাবে, কিছু কিছু খাবার দোকানও তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা ধীরে ধীরে হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে রওনা হই। আর দেখো আমরা এসে পৌঁছে গেছি সেই হ্যামিল্টন বাংলোতে। আর এই হ্যামিল্টন বাংলোটা নির্মাণ করেছিলেন স্যার দানিলাল হ্যামিল্টন। তো তিনি ছিলেন একজন খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তো এখানে স্বনির্ভর হওয়ার জন্য তিনি এসেছিলেন পুকুর খননের কাজে বা সামথিং কোনো একটু কাজে, যদিও অতটা ভালো করে আমি জানি না। তো আমি যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এটা হচ্ছে জানি যেটুকু বলছি, এটা হ্যামিল্টন বাংলো আর এটা হচ্ছে বেকন বাংলো। আর এখানে হ্যামিল্টন সাহেব এসেছিলেন, এসে এখানটায় বসে ভাই ওই পুকুর খননের কাজ করেছিলেন, খাল খননের কাজ করেছিলেন। আর এখানে মানে কেটে খাল টাল কেটে ইনি এখানে জঙ্গল টঙ্গল কেটে উনি এখানে বসতি স্থাপন করেছিলেন। বাস এটুকুই চাই। থ্যাংক ইউ সো মাচ দাদা। হ্যামিল্টন সাহেবের ডাক বাংলো, যেখানে আমরা এখন এসে পৌঁছে গেছি। আর এই হলো সেই বাংলো। আর জানো তো এই বাংলোটা পুরোটাই কাঠ দিয়ে বানানো। পুরো ঘরটা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, পুরোটাই কাঠের। এখানে না আছে কোনো মাটি, না আছে কোনো সিমেন্ট, কোনো কিচ্ছু নেই। আর সামনে রয়েছে একটা পুকুর। আর চলো এখানটার পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
আর এই বাংলোর পাশেই রয়েছে একটা দেখো বিশাল বড় গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডটা বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে গ্রাউন্ডটা। তো হ্যামিল্টন সাহেবের বাংলো পুরো ঘুরে নিয়েছি এখানে। এরপর আমরা আস্তে আস্তে আমাদের বোটের দিকে রওনা দেব, কারণ এখান থেকে আমরা আবার অন্য কোনো জায়গাতে ঘুরতে যাব। আর দেখো বোটে পৌঁছাতে না পৌঁছাতে আমরা পেয়ে গেছি গরম গরম পকোড়ার সাথে চা। যদিও আমি চা খাই না, কিন্তু এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, এটার সাথে চাটা জানো তো খুবই টেস্টি, মানে খুব অসাধারণ লাগছিল। তাই আমি হালকা করে চা খেয়েই নিলাম। চার সাথে পকোড়া খেতে খেতে এইখানকার ডান্স উপভোগ করছিলাম। এখানে আরও যে ট্রাভেলার রয়েছে, তো এনজয় করার জন্য এরকম গ্রুপে যেতে হবে। গ্রুপে গেলে তবে না ব্যাপারটা এনজয় হবে। তো দেখো এদিকে দিদি ডান্স দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর খাবারও রেডি হয়ে গেছে। তো সেই কারণে আমরা খাবার খেতে বসে গেছি। আর আজকের মেনুতে কি কি আছে সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। এরপরে চলো খাবার টেবিলে তোমাদের সাথে শেয়ার করব আজকের মেনুতে কি কি রয়েছে, খাবারের টেস্ট কী রকম, সমস্ত কিছু। আর দেখতে দেখতে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত, সাথে রয়েছে স্যালাড, আর ছিল আলু ভাজা। আলু ভাজার জায়গায় আজকে আমরা পেয়েছি ব্যাট পাঁপড়, সাথে রয়েছে গরম গরম ভেজ ডাল, আর এর সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি, আর রয়েছে কাতলা কালিয়া, সাথে রয়েছে সর্ষে ইলিশ। তো ধীরে ধীরে খাবার দাবার কমপ্লিট করে একটু নৌকোর সামনের দিকে এসে বসেছিলাম, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে করতে যাব। আর দেখছিলাম যদি বাঘমামা দেখা মেলে, তো সেই জন্য সামনেটা এসে বসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বাঘমামার দেখা পেলামই না। আর এইদিকে আমরা এসে পৌঁছে গেছি অক্সফোল ঘাটে। তো চলো অক্সফোল ঘাটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে কি কি আছে। আর জানো তো এই অক্সফোল ঘাটটা হচ্ছে টাইগার ক্যাম্প। তো এখানে বাঘের দেখা মিললেও মিলতে পারে। তো দেখা যাক আমি বাঘের দেখা পাই কি পাই না। যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো।
আমরা চলে এসেছি অক্সফোর্ড ঘাটে সুন্দরবনের টাইগার ক্যাম্প। এখানে তোমরা বাঘের দেখা পেলেও পেতে পারো, কিন্তু আমার নসিব এতটা ভালো নয় যে বাঘ দেখতে পাবো। তো এখানে যে মন্দিরগুলো রয়েছে, তো আমরা মন্দিরগুলো এখন ভিজিট করবো। তো সুন্দরবন ঘোরার জন্য এটাও একটা স্পট, তোমরা সুন্দরবনে ঘুরতে পারবে। জঙ্গল, টাইগার ক্যাম্প রয়েছে কিন্তু আদৌ টাইগার মিলবে না। এগুলো কি গাছ? ম্যাঙ্গো অরণ্য, ঝাউ গাছগুলো, কিন্তু অ্যাকচুয়াল ঝাউ গাছের যেরকম গন্ধ না, সেরকম গন্ধটা ঝাউ গাছগুলো দেখে। এইটা হচ্ছে অক্সপোল ঘাটে। অক্সপোল ঘাটের দেখো এখানে 3টে মন্দির রয়েছে। এখানে পুরো যে মন্দিরগুলো রয়েছে, এখানকার গ্রাম দেবী রয়েছে, সাথে একটা রয়েছে মহাদেবের মন্দির, এক সাইডে রয়েছে বজরংবলীর মন্দির, আরেক সাইডে রয়েছে এখানকার সুন্দরবনের গ্রামদেবীর মন্দির। তো চলো এখানে মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানকার জানো তো নিত্যদিনে 3 বেলায় পুজো পাশা হয়, তো সেই কারণে তোমরা চাইলে এখানে একটু পুজোও দিতে পারো। তো আমি এই মন্দিরে প্রণাম করে নিলাম, আর এখানকার যে পুরোহিত মশাই আছেন তো উনি প্রসাদও দিয়ে দিলেন, আর আমি আমার সামান্য মতো কিছু দক্ষিণা ওখানে দান করে দিলাম। আর এখান থেকে বেরিয়ে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখবো যে এখানকার কি কি রয়েছে মন্দির চত্বরটাতে। আর তার আগে চলো তোমাদের সাথে একটু মন্দিরের ভেতরটা শেয়ার করি, যে এখানে ঠাকুরগুলো তোমরা একটু দর্শন করে নাও। মন্দির চত্বরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর এখানে জানো তো একটা পুকুর রয়েছে, পুকুরে আবার ঘাট রয়েছে। আর আমার বাড়ির কাছে যেহেতু কোনো পুকুর নেই, তো পুকুরের প্রতি জানো তো আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। তো পুকুর দেখলে আমার সেখানে একটু নেমে যেতে ইচ্ছে করে। তো চলো তোমাদের সাথে সেই পুকুরটা আগে শেয়ার করি, তারপর এখানে দেখো কত ছোট ছোট ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তো সমস্তটা কিছু তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করছি, তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। গাইস আমরা এখন আছি অক্সফোর্ড ঘাটে, আর এখানে সুন্দরবন টাইগার ক্যাম্প। তো এখানে টাইগার দেখতে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু আমরা টাইগার দেখতে পাইনি গাইস। এখানে 3টে কুকুর দেখতে পেয়েছি। এই অক্সফোর্ড ঘাট ঘুরে আমরা চলে এসেছি আমাদের বোটের কাছে, কারণ এরপর আমাদের গন্তব্যস্থল ছিল আমাদের হোটেল। কারণ আজকে আমাদের ঘোরা এই পর্যন্তই, এরপর আমরা সোজা যাব আমাদের রুমে। আর সত্যি কথা বলতে গাইস আজকে সত্যি খুব টায়ার্ডও হয়ে গেছে, আর ঘোরার একটু ইচ্ছেও নেই। ভাবছি কখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু শোবো। আর জানো তো এই সুন্দরবন গড়ে উঠেছে গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র এই 3টে নদীর বদ্বীপে। তো বাঘ দেখা ছাড়াও সুন্দরবনে আরও অনেক সুন্দর সুন্দর ঐতিহ্য রয়েছে, যেগুলো তোমরা ঘুরে দেখতে পারবে। আর এদিকে আমরা চলে এসেছি ঘাটে, কিন্তু এই ঘাটটাতে আমরা নামবো না, ঘাটটাতে অসম্ভব পরিমাণে ভিড় জমেছিল। তো সেই কারণে আমাদের বোট আবার ঘুরিয়ে নিয়ে গেছিলো অন্য একটা ঘাটে আমাদেরকে নামাবে বলে। আর জানো তো অন্য ঘাটে যাওয়ার পথে আমি আমার জীবনে প্রথম জাহাজ দেখেছি। তো আমি খুব 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 এক্সাইটেড যে জাহাজ দেখেছি আমি, সেই কারণে, কারণ আমার জীবনে আমি প্রথমবারই জাহাজ দেখেছি। হয়তো তোমাদের কাছে এটা বিশাল কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমার জীবনে তো বিশাল বড় ব্যাপার, কারণ এই প্রথম
মেট্রো চড়া, প্রথম বোট রাইডিং করা, প্রথম জঙ্গল সাফারি, প্রথম জাহাজ দেখা, সমস্ত কিছু যেন আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছে, পুরো একটা নতুন অ্যাডভেঞ্চার। আর এখনও রয়েছে 2টো দিন, এই তো সবে একদিন গেল। আর ওই যে দেখো দূরে, এগুলো সব বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশের জাহাজ। তো জাহাজ দেখতে দেখতে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সমস্ত কিছু অনুভব করতে করতে আমরা চলে এসেছি আমাদের ঘাটে। তো এখান থেকে নেমে আমরা সোজা আগে যাব আমাদের রুমে, ওখানে চেক ইন করে তারপর আমরা রুমের ভেতরে যাব। তো ওখানে কিছু ফর্মালিটিস আছে, তো সেই কারণে যাব। আর দেখো এখানকার রাস্তাটা, নদী পাড়ের রাস্তার 2 সাইডে কত ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, ছোট ছোট গাছ রয়েছে, আর রাস্তাটা পুরো ইট আর কাদাতে যেন ভরে গেছে। আর জানো তো, এই সমস্তটা আমার কাছে একটু নতুনত্ব লাগে, কারণ আমার বাড়ির কাছে কোনো নদী পুকুর সেরকমভাবে নেই। তো সেই কারণে এখানটা পুরোটাই আমার কাছে একটু নতুনত্ব ফিল হচ্ছে। আর দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আমাদের রুমের দিকে। আর এটাই হলো আমাদের এই 2 রাত্রি 3 দিনের আস্তানা। তো এখানে আমরা রাত্রি যাপন করব। তো ঠিক আছে, চলো এখানে দেখা যাক ভেতরে অ্যাম্বিয়েন্স কীরকম, রুম কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রুমে যাওয়ার আগে এই যে পোলটা দেখতে পাচ্ছ সাঁকো টাইপের, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এখানে আসার পর। আমি তো এখন খুব তাড়ায় রয়েছি, কত তাড়াতাড়ি রুমে গিয়ে পৌঁছাতে পারবো, কত তাড়াতাড়ি রুমে পৌঁছে গিয়ে আমি একটু রেস্ট নিতে পারবো, কারণ প্রচণ্ড 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 পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। আর দেখো এটাই হলো আমাদের রিসর্টটা, আমরা রিসর্টে এসে পৌঁছে গেছি। আর এদিকে ঝড়ও উঠে গেছে, বেশ ভালো লাগছে চারপাশটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা এদিকে পেয়ে গেছি রুমের চাবি, আর আমাদের রুম নম্বর 4। চলো রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর জানো তো, রুম ঢুকতে গিয়ে এরকম বিপদে পড়বো ভাবিনি, কারণ দরজাই খুলতে পারছিলাম না। তো এখানে দাদা এসে দরজাটা আমাদেরকে খুলে দিল। আর দেখো রুমে রয়েছে একটা কিং সাইজের বেড, যেহেতু আমরা নন এসি দিয়েছি তো সেই কারণে এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, তাতে রয়েছে ব্ল্যাঙ্কেট, ফ্যান তো রয়েছে। বেডটা যথেষ্ট বড় ছিল, এখানে আরামসে তোমরা 3 জন থাকতে পারবে। আর এই রুমের মধ্যে দেখো একটা আয়না রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সাথে একটা ডাস্টবিনও দিয়েছে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ওয়াশরুম। তো চলো তোমাদের সাথে ওয়াশরুমটা একটু শেয়ার করি। আর এই ওয়াশরুমটা দেখো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, আর অনেকটা বড় ছিল। আর একটা কোমোড রয়েছে এখানে, সাথে সাবান রাখার জায়গা রয়েছে, আর রয়েছে একটা রেলিং, মানে হ্যাঙ্গার রাখার জন্য। উপরে গিজার রয়েছে, চাইলে তোমরা গিজারও ইউজ করতে পারো। তো এই হলো আমাদের হোটেলের রুম আর বাথরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সব দিক থেকে এভারেজ ছিল বাজেট অনুযায়ী। তো আর বেশি কথা বলবো না এখন, তো ফটাফট ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি। সো গাইস, এখন আমাদের সুন্দরবনে আজকে ফার্স্ট ডে। আর সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে বেরিয়েছি, ওখানে কিছু একটা আয়োজন করেছে। আর তার আগে চলো তোমাদেরকে রাতের আমাদের যে রিসর্টটা ওটা ঘুরিয়ে দেখাই। এখানে লাইটিং বা অ্যাম্বিয়েন্স যেটাই বলো, এতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আরেকটা জিনিস শেয়ার করতেই ভুলে গেছিলাম। ইভিনিং স্ন্যাক্সে আজকে আমাদের ছিল কফি, আর তার সাথে ছিল চিকেন পকোড়া। যেহেতু তখন আমি গেট রেডি উইথ মি করছিলাম, আর আমার যেহেতু একটাই মোবাইলে আমি ভিডিও শ্যুট করি, তো সেই কারণে আর সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লাগছে। দিনের বেলায় যতটা সুন্দর, রাতের বেলায় যেন তার থেকে বেশি সুন্দর লাগছে। আর
দেখো এখন আমরা যাব ওই সামনের রিসর্টটাতে, ওটা আমাদেরই যে ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি রয়েছে ওনাদেরই রিসর্ট, আর এটা রয়েছে পিছনে। তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এই সামনের রিসর্টটাতে আমাদের এখন ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে, কিন্তু না, এখানকার দাদারা বললেন যে আরেকটা আগে রিসর্ট রয়েছে ওনাদের, তো ওইখানে আয়োজন করা হয়েছে। তার আগে আমরা এখানে একটু মার্কেটটা ঘুরে দেখে নেব যে মার্কেটে এখানে কি কি পাওয়া যায়, কেমন কি ব্যাপার, কেমন কি জিনিসপত্রের দাম, সমস্ত কিছু চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তো দেখো আমরা এখানে মার্কেটে এসে পৌঁছে গেছি, আর চারিপাশ থেকে যেন মাদলের আওয়াজ আসছে, সাথে ঝুমুর গানের। আর এখানে রয়েছে কত সফট টয়েস রয়েছে, এছাড়া এখানকার সুন্দরবনের কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র রয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কি কি রয়েছে। আর এখানের মধ্যে সব থেকে যে কাঠের জিনিসপত্রগুলো রয়েছে না, খুবই সুন্দর দেখতে, আর চুড়িগুলোও খুবই সুন্দর, আর এভারেজ প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু। আর এই মার্কেট ঘোরার সময় দেখলাম আমাদের এই হোটেলটা, যেখানে আমাদের ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। আর এই রিসোর্টটাতেই আমাদের ট্রাভেল এজেন্সির কিছু কিছু লোক এখানে রয়েছে, কারণ ওখানটাতে পুরো ফুল হয়ে গেছে, যে কারণে এখানে ওনাদেরকে শিফট করে দিয়েছে। আর এখান থেকে আমরা যাব এখন সামনে আরেকটু মার্কেট ঘোরার জন্য। তো চলো মার্কেটটা একটু ঘুরে আসি।
এখানকার সমস্ত মার্কেট অলমোস্ট ঘোরা হয়ে গেছে। এরপর আমরা চলে আসছি আমাদের রিসর্টের দিকে, যেখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। আর আমরা আস্তে আস্তে দেখি অলরেডি ঝুমুর নাচ শুরু হয়ে গেছে, কারণ আমাদেরকে বলেই ছিল যে 8টা থেকে শুরু হবে। এখানে চলছে আমাদের এখানে। আর জানো তো, মাদলের তালে তালে ঝুমুর নাচ হয় সেটা আগে শুনেছি, কিন্তু এই প্রথমবার আমি সামনে থেকে দেখলাম আর নিজেও ওনাদের সাথে একটু তালে তাল মিলিয়ে নাচার চেষ্টাও করলাম। আর জানো তো, ওনাদের সাথে নাচানাচি করার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর সাথে খুব খিদেও পেয়ে গেছিলো। তো সেই কারণেই চলে এসেছিলাম হ্যান্ড ওয়াশ করার জন্য। আর রাতে কী কী ডিনারে মেনু রয়েছে চলো তোমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব। আর দেখো, এদিকে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আজকে রাতে মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর ছিল মাটন কষা। খাবারটা জাস্ট এভারেজ ছিল, যে বলবো না অনেক টেস্টি ছিল বা বলবো না যে খারাপ ছিল, কিন্তু আমার দুপুরের খাবারটা বেশি ভালো লেগেছিল। আর জানো তো, এখানে মাটনটা ছিল একদম দেশি মাটন, বেশ ভালো খেতে, কিন্তু একটুখানি শক্ত শক্ত।
তো খাবার দাবারটা ফটাফট খেয়ে নিয়ে আমি এখন যাব রুমে, কারণ সারাদিন ঘোরাঘুরি, আগের দিনের জার্নি, সমস্ত কিছু মিলিয়ে এখন আমি ভীষণ টায়ার্ড। আর এই খাওয়ার পরে এখন আমি চাইছি একটা টেনে ঘুম দেওয়ার জন্য। আর জানো তো, একই খাবার টেবিলে বসে কিছু জানা অচেনা মানুষের সাথে গল্প করতে করতে খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমার জীবনের প্রথম। বেশ ভালো লাগছিল। আর এদিকে খেতে খেতে দেখো আমাদেরকে মাটনটা দিয়ে চলে গেছে। তো মাটনটা দিয়ে আমি ভাতটা খাই, দিয়ে যাব রুমে, টেনে ঘুম দেবো। ততক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিও। আর দেখো আমি চলে এসেছি রুমে, আর যেহেতু ভীষণ টায়ার্ড, তো বেডটা গুছিয়ে আমি এখন নিদ্রার জগতে পা রাখতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, সবাই ভালো থেকো, গুড